নুরেমবার্গ ট্রাইব্যুনালের এগেইনস্টেও এই ক্লেমটা আছে, যেটা ভিক্টরস ট্রাইব্যুনাল। তো আমরা ভিক্টরস ট্রাইব্যুনাল সেটা না করে 47-3 যেটা সংবিধানে আছে যে অ্যাকিউজডকে সকল মানবাধিকার থেকে বঞ্চিত করা, সেটা থেকে আমরা আশা করি ইনশাআল্লাহ সরে আসব। তো এই পর্যায়ে আমি একজন ব্যক্তিকে আহ্বান জানাতে চাই। এখানে একটা মজার বিষয় আছে, ইশরাক ভাই শাহবাগ বিরোধী শাহবাগ পক্ষের, দুই পক্ষের ধারে ভিন্ন, এটা ইন্টারেস্টিং পয়েন্ট। তো এই বিষয়ে সেই পয়েন্ট থেকে ইশরাক ভাই আশা করি আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য দিবেন এবং পয়েন্ট তুলে ধরবেন। এই পর্যায়ে আমি আহ্বান করছি হামাদ বিন খলিফা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্টুডেন্ট মোহাম্মদ ইশরাক। আমি যেই বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য মনস্থির করেছিলাম তার একটা বড় অংশ আমার আগে দুজন যে বক্তা তুষার এবং তুহিন খান তাদের কথায় উঠে এসেছে। তো স্বাভাবিকভাবে আমার কাজ একটু সহজ হওয়ার কথা, তবে এনগেজমেন্টের ধরনই এরকম যে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলছি সে একটি বিষয় জন্য আরেকটি কথা বলবো এবং আমি তার সাথে মত দ্বিমত করবো। আমি যদি একমত হই তাহলে আমি জানাবো যে আমি কেন একমত হচ্ছি, আর আমি যদি দ্বিমত হই তাহলে আমি জানাবো যে আমি কেন দ্বিমত করছি। এখানে তুহিনের একটা কথা খুবই ইম্পর্টেন্ট, সেটা বলছে যে কওমি মাদ্রাসা শাপলাতে যে জিনিসটা ঘটলো সেটা কিন্তু যুদ্ধাপরাধ ইস্যুতে ঘটে না, এই ইস্যুটা ঘটেছে কোট আনকোট ধর্ম ইস্যুতে। শাপলা নামা নামে একটা বই বের হয়েছে, সেখানে একটা কালেকশন আছে। শাপলা নামা নামে যে বইটা বের হয়েছে, যে কালেকশন আছে, সেখানে আমার কাছে লেখা ছিল ওটা সম্পাদক, আমি সেখানে সেই লেখাটা দিয়েছি এবং সেই লেখায় আমি বলেছি যে শাহবাগের একটা রাজনীতি ছিল কিন্তু তারা সেই রাজনীতিটাকে প্রকাশ্যে আনেনি। তারা কোট আনকোট সেকুলার, আমি কোট আনকোট বলছি এই কারণে যে আসলে কোনটা সেকুলার আর কোনটা নন সেকুলার বা রিলিজিয়াস সেখানে কোনো সংজ্ঞা নাই। আমরা যে শাহবাগ বা শাপলার যে একটা ডেফিনিটিভ ট্রান্স কালচারাল ট্রান্স হিস্ট্রিক্যাল সংজ্ঞা আছে সেটাও সম্ভব না ওই একই কারণে। দেখেন, পৃথিবীর কোনো পরিচয় আপনি কখনো ধারণ করতে পারবেন না। আপনি বাংলাদেশের এই বিদ্যমান বাস্তবতায়, আমি এখানে তুহিনের সাথে একটু তুষারের সাথে একটু দ্বিমত করবো যে শাহবাগ এটা ডেড ইস্যু না, এটা খুবই অ্যালাইভ ইস্যু এবং পোস্ট শাহবাগ পিরিয়ডে বা পোস্ট ইডিওলজিক্যাল পিরিয়ডে সেখানে আমার কিছু কথা আছে। তো আমরা যদি ধরে নিই কথা এই পর্যায়ে আমরা ধরে নিলাম যে শাপলা শাহবাগ এখন আমাদের ডোমিনেন্ট দুইটা পোল, এরকম অবস্থায় আপনি কখনো দুইটা জিনিস কখনো হইতে পারবেন না, আপনি কখনো সেকুলার হইতে পারবেন না। আমি ইশরাক আজকে যদি আমি এই যে টিএসসির এখানে রাজু ভাস্কর্যের ওখানে মদ খেয়ে মাতাল হয়ে উলঙ্গ হয়ে নাচি, তারপরও আপনার একদল লোক এসে বলবে এটা আসলে লিবারেল শিবির, ঠিক আছে, এবং এইটা তারা প্রজেক্ট করছে স্ট্র্যাটেজি আকারে যাতে করে নিজেদেরকে অন্যভাবে আসলে ইসলামাইজ করা যায়, মানে মদ খেয়ে মাতাল হয়ে উলঙ্গ হয়ে নাচে, এটা একটা ইসলামাইজেশন বিষয়। তো আর আরেক দল আছে, আপনি কখনো মুসলমান হতে পারবেন না। আপনারা জানেন যে কয়েকদিন আগে যে আফগানিস্তানের সবচেয়ে কট্টরপন্থী হাক্কানি নেটওয়ার্ক, তাদের যে রিফিউজি মিনিস্টার, তাদের এখান থেকে খলিলুর রহমান হাক্কানি, তাকে হত্যা করা হয়েছে। সেও মুসলমান হতে পারেনি। তো আপনি কোনোদিন সেকুলার হতে পারবেন না এবং আপনি কখনো মুসলমান হতে পারবেন না। আবার একই সাথে আপনি মুসলমান এবং সেকুলার দুটাই হতে পারবেন যদি আপনি সেভাবে আপনার বয়ানটা প্রতিষ্ঠিত করতে পারেন। এটা বয়ানটা প্রতিষ্ঠা করার ব্যাপার, অ্যাকচুয়ালি হওয়ার ব্যাপার না। খুঁজলে আপনি সবখানে শাহবাগ খুঁজে পাইতে পারবেন, খুঁজলে আপনি সবখানে শাপলা খুঁজে পাইতে পারবেন। আপনি খুঁজতে চান কিনা সেটা বিষয়, এবং এই বিষয়টি আমি একটু পরে আসছি। তো শাহবাগের শাপলার এখানে একটা বড় ফেইলিয়ার আছে, যেটা আমি ওই শাপলা নামাতে লিখেছিলাম যে শাপলা কখনো যুদ্ধাপরাধ ইস্যুটাকে ট্রাইব্যুনালের যে ইনজাস্টিস এটাকে অ্যাড্রেস করে না। তারা অনেক করছে, একদম ইসলামোফোবিয়াকে ট্যাকেল করেছে, ইসলাম ইস্যুটাকে তারা ডিল করেছে উইদাউট এনি ইফস অ্যান্ড বাটস। বাট ট্রাইব্যুনালে যে জুলুমটা হয়ে যাচ্ছে এইটা নিয়ে তাদের কোনো সে ছিল না, খুবই আনফরচুনেট।
কয়েকজন হয়তো স্পেসিফিক্যালি সাইড ইস্যুতে কথা বলেছেন, বাট গোলাম আজমের মতন লোক, যা ইসলামী অঙ্গনে যার একটা বিরাট ভূমিকা ছিল, তার ব্যাপারেও তারা কথা বলতে পারে নাই। নিজামীদের ব্যাপারে তো তাদের এক ধরনের অনেকের অ্যালার্জি, সঙ্গত অসঙ্গত বিভিন্ন কারণে ছিল। অন্যদিকে শাহবাগের যে বিষয়টা হয়েছে, তারা ওই কোটার সেকুলার পলিটিক্স করতে চেয়েছে, কিন্তু তারা সেকুলার পলিটিক্সটা সরাসরি বলে না, তারা সেটাকে যুদ্ধাপরাধের ব্যানারে হাজির করেছে। এখানে তুহিন যুদ্ধাপরাধ ইস্যুতে অনেক কথা বলে ফেলেছে, আমি তার সবটুকুর সাথে একমত। তবে দ্বিমতের জায়গাটা এই জায়গাটাতে যে এই ডিসকোর্সটা আমার কাছে পছন্দ হয় না। আমরা যখন যুদ্ধাপরাধের বিচারের কথা চিন্তা করি, তখন আমরা মনে করি যে আচ্ছা, আমরা তাহলে মানে যুদ্ধাপরাধ ইস্যু তো বেসিক্যালি জামাত ইস্যু, তো জামাত ইস্যুটা আমরা আসলে কিভাবে ডিল করব। আমি কি একজন মুক্তিযোদ্ধার সপরিবারে হত্যা, সেটার বিচার চাইতে পারবো? আমি আপনাদের কাছে অনুমতি চাচ্ছি, চাওয়া যাবে? যাবে। তার নাম হচ্ছে সৈয়দ খান বীরপতি, ঠিক আছে? তার স্ত্রী সন্তান সহ পুরো বংশকে নির্বংশ করে দেওয়া হয়েছে। আপনি এই যুদ্ধাপরাধের বিচারটা করেন পারবেন? উনি একজন বিহারি। কারা করেছে এই যুদ্ধাপরাধ? আচ্ছা, সেই তার কথা তো বাদই দিলাম, বিহারিদের কথা বাদ দিলাম। আমাদের অনেকের গর্বের জায়গা আছে, ট্র্যাক প্লাটুন রুমি। মাহফুজ আনামের ভাই মাহবুব আনামকে রুমি এবং তার দল অলমোস্ট মেরে ফেলেছিল বিহারি মন্ডল, বাঙালি ড্রাইভারকে হত্যার ঘটনা আছে, এরকম অজস্র বিষয় আছে। আচ্ছা ধরেন এই যে জাফর ইকবাল এবং হুমায়ুন আহমেদের নানা এবং মামা, তারা তো সিভিলিয়ান ছিলেন। শাহবাগের ডেফিনেশন নাই বা শাহবাগ বড় হয়ে যাচ্ছে, এটা নিয়ে আমাদের একটা আশঙ্কা আছে এবং অনেক ক্ষেত্রে আশঙ্কাটা জাস্টিফাইড। কিন্তু পাকিস্তান পন্থা থেকে রাজাকার, রাজাকার থেকে যুদ্ধাপরাধী, এই ডেফিনেশন গুলো যে বড় হতে হতে সবাইকে এনগালফ করে ফেলেছে, সেটা নিয়ে কিন্তু আমরা অতটা সচেতনতা দেখাই না। এবং অন্যদিকে একই সাথে অনেক লেজিটিমেট যুদ্ধাপরাধের ঘটনাকে আমরা যুদ্ধাপরাধ হিসেবে ক্যাটাগরাইজ করতে ব্যর্থ হয়েছে, যেটা শাহবাগ করেছে, শাহবাগে ডিসকোর্স করেছে। 5ই আগস্ট 24-এর ব্যাপারে আমি অপটিমিস্টিক কিছু কারণে, এবং খুব বেশি অপটিমিস্টিক না কয়েকটা কারণে, বাট যে বিষয়গুলোতে অপটিমিস্টিক সেটা 24-এ আমাদের মধ্যে হিউম্যানিটিটা অনেক বেশি স্ট্রং। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 24-এর পর শামীম মোল্লা নামে একজন ছাত্রলীগের সন্ত্রাসী, যার সন্ত্রাসের ঘটনা এখন সবাই জানে, ঠিক আছে, তাকে মব লিঞ্চিং এর মাধ্যমে হত্যা করা হয়। খুবই ইন্টারেস্টিংলি এই ঘটনার পরে সে সন্ত্রাসী, সে ছাত্রলীগার, এই পরিচয়টা সামনে আসে নাই। সামনে আসছে যে সে একজন ভিকটিম, এবং এটাই হওয়ার কথা ছিল। ছাত্র ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন কোট অ্যান্ড কোট বামপন্থী, যাদেরকে অ্যাকচুয়ালি আমি মনে করি উগ্র ডানপন্থী, তারা মিছিল বের করেছে, মামলা হয়েছে। ছাত্র দল এবং সমন্বয়ক এবং একজন বোধহয় ছাত্রলীগারও আছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, বিচার হয়েছে। অথচ 18ই ডিসেম্বর কাদের সিদ্দিকী কি করেছিল, সেটার বিচার এখনো 2024-এ দাঁড়িয়ে আমরা সেফলি চাইতে পারবো কিনা, সেটা নিয়ে আমি নিঃসংশয় না। ঢাকা মেডিকেল কলেজের ছাত্র শওকত ইমরানের সাথে কি হয়েছে, সেটাকে আমরা কিভাবে ক্যাটাগরাইজ করব, সেইটার কোনো আমরা বিচার করব কিনা। শামীম মোল্লা কিন্তু বিচার পাচ্ছে। বাংলাদেশে আমরা বিচারের যখন কথা বলি, প্রথম দায়মুক্তি অধ্যাদেশ, প্রথম অবিচারের সংস্কৃতি শুরু হয়েছিল 1973 সালে। সেই দায়মুক্তি অধ্যাদেশ বাংলাদেশ ন্যাশনাল লিবারেশন স্ট্রাগল ইনডেমনিটি অর্ডার 1973 মুশাররফ মুজিব সেটা পাস করে। সেখানে বলা হয় 1 মার্চ 1971 থেকে 28 ফেব্রুয়ারি 1972 এই পর্যন্ত যাহা যাবতীয় কাজ প্রো বাংলাদেশি ফোর্সেস করেছে সবকিছু দায়মুক্তি। আচ্ছা 1 মার্চ কেন? 1 মার্চ এবং 25 পাকিস্তান মিলিটারি তো 25 মার্চ ক্র্যাকডাউন করেছে, তাই না? খুবই খারাপ কাজ করেছে। কেউ এটা আমার মনে হয় না যে ইভেন পাকিস্তানকে সাপোর্ট করে বা ট্রাইব্যুনালের বিরুদ্ধে করে জামাতকে সাপোর্ট করে, কেউ বলতো না পাকিস্তান মিলিটারি নিরাপরাধ।
এরকম লুনাটিক কেউ আছে বলে আমি জানি না, ঠিক আছে? আচ্ছা, 25 মার্চ, তো হোয়াট হ্যাপেন্ড বিটুইন মার্চ 1 এন্ড মার্চ 25? ওই পিরিয়ডের জন্য আমরা দায় মুক্তি লাগলো না। এই প্রশ্নের উত্তর আমি কার কাছে যাব? তো আমরা যুদ্ধাপরাধের তো বিচার চাচ্ছি। যুদ্ধাপরাধটা কি? আমার বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে বা আমার বিপক্ষে যারা ছিল তারা যুদ্ধাপরাধী, নাকি যে অপরাধ হয়েছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেগুলো আছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিন্তু 2016 সালে বলেছিল যুদ্ধাপরাধের বিচার হতে হবে সব পক্ষে। এই পর্যায়ে আসতে কি আমরা পেরেছি? গতকালকে আমি উদ্যোগ নিয়ে শাহবাগে আব্দুল কাদের মোল্লার 11তম শাহাদাত বার্ষিকী উদযাপন করেছি মাহফিলের মাধ্যমে। এখন আব্দুল কাদের মোল্লা অ্যাকচুয়ালি দোষী কি নির্দোষ পার্সোনালি আমি জানি না, আজ পর্যন্ত জানি না, কিন্তু তারপর আমি তাকে শহীদ বলছি। কেন? বিচারটা যে ভুয়া হয়েছে এটা নিয়ে কি কারো কোনো সংশয় আছে? অথচ বিচার হয় নাই, কিন্তু এখনো তাকে এবং কংক্রিট কোনো এভিডেন্স কেউ দিতে পারছে না। বহু মানুষ এটা বলছে এবং আমরা যে প্রোগ্রামটা করেছি এটা নিয়ে ইনায় বিনয় বা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন ভাবে এখনো এটাকে প্রবলেমাটাইজ করার চেষ্টা করা হচ্ছে। শাহবাগ যদি ডে ইস্যু হতো তাহলে তো এখন এই বিষয়টা হতো না। প্রতাপ হয়তো কমে গেছে, কিন্তু এটা কিন্তু বিলীন হয় না, ঠিক আছে? বরঞ্চ ওই যে ভয়েস অফ শাহবাগের যে আকাশ পোদ্দার বসু আছে সেও কিন্তু তাহলে এখানে আসতো, যে মাহফিলে আসতো যদি অ্যাকচুয়ালি আমরা পোস্ট শাহবাগ যুগে প্রবেশ করতাম। এখানে সরওয়ার তুষার ভাই উনি ওনার অবস্থানের কথা ব্যাখ্যা করে এক ধরনের উনি বলেছেন যে আমাদের এটা দায় নিতে হবে, এটা নিয়ে সামনে এগোতে হবে। বাট দায় অ্যাকচুয়ালি সবাই নিচ্ছে। দেখেন, আমি গতকালকে দেখলাম যে ছাত্র ইউনিয়ন এবং ছাত্র ফেডারেশন তারা যৌথ বিবৃতিতে বলেছে ক্যাম্পাসে ছাত্র শিবিরকে পুনর্বাসন রুখে দাঁড়াতে হবে, পরিবেশ পরিষদ পুনর্জীবিত করতে হবে, হ্যান ত্যান হাবিজাবি। বাকশালের দায়টা কে নেবে? শাহবাগের দায়টা কে নেবে? মালিক হত্যাকাণ্ডের দায়টা কে নেবে? একটা খুব ইন্টারেস্টিং বিষয়, শাহবাগকে মানে আমি ডমিনেন্ট ডিসকোর্সের কথা বলছি, নুয়ান্সে গেলে আমরা সারা জীবন নুয়ান্সে যেতে পারবো। ইভেন ধরেন আমার লাইফের মধ্যে আপনি 20টা ফেজ আবিষ্কার করে বলতে পারবেন যে এখানে অনেক নুয়ান্স করা যায়। আমি ডমিনেন্ট আইডিয়ার কথা বলছি। তো শাহবাগ ডমিনেন্ট ফেস অফ শাহবাগে তাকে কোনো কিছু দায় নিতে হয়। গোলাম আজম একটা বক্তব্য দিয়েছে 71 প্রসঙ্গে, নিজামী বক্তব্য দিয়েছে, শফিকুর রহমান তো এটাও বলেছে যে হ্যাঁ জামাতের কেউ যদি গোলাম আজমও যদি ডিপ্লোম্যাটকে কিন্তু বলেছে গোলাম আজমও যদি 71 কোনো অপরাধ করে থাকে তার বিচার হোক, ফেয়ার ট্রায়াল হোক। এরপর আমরা কনস্ট্যান্টলি বলে যাচ্ছি জামাতকে 71 সম্পর্কিত অবস্থান ব্যাখ্যা করতে হবে, পরিষ্কার করতে হবে, রাজনীতি করতে পারবে না, শিবিরকে তৈরি করতে হবে, শাহবাগ কোনো কিছুই ব্যাখ্যা করবে না, কিন্তু বাকিদেরকে সারাক্ষণ ব্যাখ্যা করতে হবে। এই ব্যাখ্যা তাদের ব্যাখ্যা কবে শেষ হবে? আমরা যদি পোস্ট শাহবাগ পিরিয়ডে প্রবেশ করতাম তাহলে এই বিষয়টা হতো না। কিন্তু এক ধরনের বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাপলা শাহবাগের বিষয়টা বাস্তবিক জরুরতের কারণে অন্যরকম হয়ে গেছে, এক ধরনের রিকনসিলিয়েশন হয়েছে যেটা অ্যাকচুয়ালি জালেমের পক্ষে যাচ্ছে। দেখেন, বর্তমানে ধরেন সরওয়ার তুষার ভাই বলছেন যে আমাদের হিন্দুত্ববাদের মুখে আমরা আছি, ইন্ডিয়ান অ্যাগ্রেশনের মুখে আছি। এই মুহূর্তে আমাদের বাংলাদেশি হিন্দু ভয়েস দরকার, তাই না? সো দে আর মানে তারাই সবচেয়ে পারফেক্ট পজিশনে আছে। আমরা যেই ঘরে বাহিরে হিন্দুত্ব টেরোরিস্ট অ্যাক্টস বলেন আর হচ্ছে গ্লোবাল হিন্দুত্ব ক্যাম্পেইন বলেন, সেটা থেকে বাংলাদেশকে সেভ করতে। বাংলাদেশে মাইনরিটি সমাজের র্যাডিকালাইজেশন নিয়ে আমরা কেউই কথা বলি না। বাংলাদেশে মাইনরিটিদের মধ্যে র্যাডিকালাইজেশন এমন পর্যায়ে পৌঁছে গেছে, একটা অংশে আমি বলবো যেটা বড় অংশ, যে এখানে যে সবচেয়ে ভালো সবচেয়ে যে উদার সেও একজন শাহবাগী এবং তার হেল্পটা এই মুহূর্তে আমাদের দরকার। চিন্তা করে দেখেন, আপনি ব্রিটেনের কথা চিন্তা করেন, আমেরিকার কথা চিন্তা করেন, ফ্রান্সের কথা চিন্তা করেন, তথাকথিত সভ্য দেশ, আপনার 13 জন সিকিউরিটি ফোর্সেস এর লোককে অ্যাসিড ছুড়ে মারা হয়েছে। কাজটা করেছে যার নামের মধ্যে আলী আছে বা হুসেইন আছে, বা একজন সাদা শ্বেতাঙ্গ লয়ারকে খুন করা হয়েছে। যে খুন করেছে সে কোন একটা পর্যায়ে খুন করার আল্লাহু আকবার বলেছিল। ব্রিটেন, ফ্রান্স বা আমেরিকাতে এর পরের হ্যাশট্যাগটা কি হবে?
সেভ ব্রিটিশ মুসলিমস, সেভ আমেরিকান মুসলিমস, সেভ ফ্রেঞ্চ মুসলিমস, নাকি এরপর হবে লিস্ট অফ টেরোরিজম যে সুইস শামিল? কিন্তু দেখেন বাংলাদেশে বিষয়টা কি হচ্ছে এখন। এইরকম একটা অবস্থায় আমাদের তো মাইনরিটি কমিউনিটির হেল্প দরকার। স্বাভাবিকভাবেই যারা হেল্প করতে আসছেন 2013 সালের অতীত বা ইভেন নাও 2013 প্রসঙ্গে, ট্রাইব্যুনাল প্রসঙ্গে আমরা যদি তাদের অবস্থান দেখি আমরা ইন্সপায়ার্ড হতে পারি না, বাট স্টিল উই হ্যাভ টু টেক দেয়ার হেল্প। কালচারাল ফ্রন্টে আমাদেরকে তো জুলাইকে ধরে রাখতে হবে। এখন শাহবাগ বিবিধ কারণে এবং কোট আনকোট ইসলামিস্ট বর্গ আছে, তারা সবাই মিলে বিবিধ কারণে, তাদের তো কোনো কালচারাল ক্যাপিটাল নেই এবং তাদের সেই যোগ্যতা নেই। আপনার তো মোস্তফা সরোয়ার ফারুককে লাগবেই লাগবে, সারাদিন গালি দেন, লাগবেই লাগবে। প্রথমত খুব একটা ইন্টারেস্টিং কেস, কোট আনকোট ইসলামিস্ট এদের দুইটা বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে প্রথম আলো কেন আমার পক্ষে কথা বলে না, আর একটা হচ্ছে বয়কট প্রথম আলো। তো এবং জুলাই প্রসঙ্গে তাদের দুইটা প্রস্তাবনা আছে। একটা হচ্ছে ছায়ানট উদিচি এরা কেন জুলাইকে ধারণ করছে না, আর একটা হচ্ছে ছায়ানট এবং উদিচি কেন জুলাইকে নিজেদের মতন করে ব্যাখ্যা করছে। ভাবখানা এমন ছায়ানট এবং উদিচি দায় করে গিয়েছে যে জুলাইকে তারা গণমানুষের পক্ষে ব্যাখ্যা করবে, সবাই তো তার পক্ষে কথা বলবে, তাই না? তো এই বন্দোবস্ত এখানে তুষার ভাইকে আমি তুহিনকেও বলবো যে আপনারা তো নয়া বন্দোবস্তের কথা বলছেন নাগরিক কমিটি থেকে, বন্দোবস্ত জিনিসটা কিন্তু হয়ে যায়। এটা কিন্তু আসলে ওই খাতা কলমে লেখার বিষয় না। সোশ্যাল কন্ট্রাক্ট জিনিসটা আমরা যে পলিটিক্যাল ফিলোসফিতে পড়ি, এটা কিন্তু কোনো নাই, কোনো কন্ট্রাক্ট নাই, রুশোর কোনো কন্ট্রাক্ট নাই, হবসের বা লকের কোনো কন্ট্রাক্ট নাই, এটা হয়ে যায়। 5ই আগস্টের পর থেকে এক ধরনের কন্ট্রাক্ট হয়েছে, এই কন্ট্রাক্ট আপডেটেড হচ্ছে। প্রথমে এক ধরনের ইয়ে ছিল, এরপর হচ্ছে আপনারা, এটা একটু অফ টপিকে, বাট এই যে নাগরিক কমিটিতে আপনারা যে বন্দোবস্ত করার কথা বলছেন, এটা আমার কাছে মনে হয় যে একটু খানিকটা নাইভ চিন্তা। বন্দোবস্ত হয়ে যায়, আমরাও আজকে একটা সোশ্যাল কন্ট্রাক্টের মধ্যে বাস করছি। এই যে ধরেন আজকে আমি যে কথাগুলো বলতে পারছি, 5 মাস আগে তো সম্ভব ছিল না, ধরেন 3-4 বছর আগে এখানে আমার আসারই কথা ছিল না, ধরেন 8-10 বছর আগে এখানে যারা আছেন তারা হয়তো আমাকে দেখলেই মারতে আসেন। তো এটা কিন্তু কোনো কন্ট্রাক্টের মাধ্যমে, চুক্তি সইয়ের মাধ্যমে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয় না। এই পরিস্থিতি সিম্পলি হয়ে গেছে, একটা অলিখিত একটা আন্ডারস্ট্যান্ডিং সোসাইটিতে বিরাজ করে। তো এই অলিখিত রিকনসিলিয়েশন হয়ে গেছে কোনো কনফেশন ছাড়া, কেউ কারো গিল্ট কনফেস করে নাই। হ্যাঁ, দুই পক্ষেই আছে, বাট মাত্রা তারতম্য আছে। যারা ব্লগার হত্যা করেছে এটা বিচার হতে হবে, অবশ্যই বিচার হতে হবে, তুমি খুবই ঠিক কথা বলেছে। তারাও কিন্তু তাদের দায় স্বীকার করছে না, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে তারা যাচ্ছে না। কিন্তু দেখেন, এটা নন স্টেট অ্যাক্টরের টেররিস্ট অ্যাক্টিভিটি আর একটা স্টেট মেশিনারিকে ব্যবহার করে একটা টোটালিটারিয়ান সিস্টেম কায়েম করা, দুইটা কি এক? আমাকে যখন সাতিমে রাসূল বলে, আমাকে যখন এখন আমাকে আজকে আসার আগে কয়েকজন বলছে যে ভাই আপনি যখন যাবেন সাথে 3-4 জন লোক নিয়ে যান, বলা তো যায় না। বাট আমি এখানে লেস ফ্রাইটেন্ড ফিল করি, কারণ আমি চিন্তা করি এরা ঝামেলা করলে আমি রাষ্ট্রের কাছে যেতে পারবো, রাষ্ট্রের কাছে না হোক অ্যাটলিস্ট ইউরোপের কাছে যেতে পারবো বা কোথাও যেতে পারবো। কিন্তু রাষ্ট্র যখন আপনার সাথে জ্ঞান করা শুরু করে, আপনি তখন কই যাবেন? হরগঙ্গা ডিগ্রি কলেজের ছেলেটা আপনাকে গাড়ি দিয়েছে, এটাকে ম্যাটার করে খুব বেশি, হ্যাঁ। কিন্তু রেসিডেন্সিয়ালের ডিবেট ক্লাবে আপনি ডিবেট করতে পারবেন না, কলেজের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনি যেতে পারবেন না, আপনি সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন, আপনাকে করে ফেলা হলো। কোনটা বেশি ম্যাটার করে? শাহবাগ শাপলা দুই পক্ষে রিকনসিলিয়েশন ছাড়াই এক ধরনের রিকনসিলিয়েশন হয়েছে। কেউ তাদের দায়টা, পজিটিভ নেগেটিভ দায়গুলো স্বীকার করে নাই, কোনো ধরনের হাত মেলায় নাই, বাট এই যে নেসেসিটির কারণে এক ধরনের রিকনসিলিয়েশন হয়েছে, যেটা আমি বলবো এটা জুলুমি ব্যবস্থাকে পারপেচুয়েট করছে। এখন একটা প্রসঙ্গ আছে যেটা তুহিনের আলোচনাতেও এসেছে এবং অন্যদের আলোচনাতেও আসছে, যে ফ্যাসিবাদের দোসরকে কাকে আমরা শাহবাগী বলবো, আমাদের এখানে ডেফিনেশনাল একটা ইস্যু আছে। দেখেন, এটা খুব একটা ইন্টারেস্টিং পয়েন্ট। এখানে আমরা আসলে 71-এ ফিরে যেতে পারি এবং 71-এর অনেকগুলো প্রশ্নকে আমরা এখন আরো ভালোভাবে রিভিজিট করার সুযোগ পেয়েছি। ইন মেনি ওয়েজ, নট অলওয়েজ, বাট ইন মেনি ওয়েজ আমরা 71-এর ডিলেমাগুলো এখন বুঝতে পারি আফটার হোয়াট উই হ্যাভ সিন ইন 24। রাজাকারের যেমন কোনো ফিক্স সংখ্যা নেই,
শাহবাগেরও কোনোদিন কোনো ফিক্স সংখ্যা থাকবে না, ফ্যাসিবাদের দোসরের কোনোদিন কোনো ফিক্স সংখ্যা থাকবে না, পৃথিবীর কোনো কিছুরই কোনো ফিক্স সংখ্যা নেই। 10 বছর আগে কাদের মোল্লা যুদ্ধাপরাধী ছিল, আজকে কাদের মোল্লা মোটা দাগে আমরা বলতে পারি শহীদ, 10 বছর পর আবার যুদ্ধাপরাধী হতে পারে, বলা যায় না। যে অবস্থায় নাগরিক কমিটি তাদের দল গোছানোর মানে তারা শামুকের গতিতে দৌড়ে চলছে, আমি তো আশঙ্কিত যে আমরা নয়া বন্দোবস্ত করতে নয়া বন্দোবস্তের কথা বলতে বলতে নয়া বন্দোবস্তটা করা বাদ দিয়ে যদি অবস্থা চলতে থাকে, তাহলে আমাদের 5ই আগস্টের বা 36শে জুলাইয়ের যে ইয়েগুলো আছে, সাফল্যগুলো আছে, সেগুলো আমরা হারিয়ে ফেলতে পারি। ক্ষমতা এখন দেখেন, আমাকে শাহবাগী বলা অনেকে বলে, আমি অ্যাকচুয়ালি বদার করি না, বিকজ মোটা দেখে তারা ক্ষমতাহীন। এখন হ্যাঁ, বস্তির যে মাস্তান বা বস্তির যে প্রধান, তার হাতেও কিন্তু ক্ষমতা আছে। তার মানে এই না যে সে গুলশান সোসাইটির প্রেসিডেন্ট আর তার ক্ষমতা সেম। এখন সে বস্তির মাস্টারটা আমাকে গালি দিল, আর গুলশানের গুলশান সোসাইটির যে প্রেসিডেন্ট সে আমাকে গালি দিল, দুইটার ওয়েট সেম, ঠিক আছে? সো অনেকে আপনাকে শাহবাগী বলবে, অনেকে আপনাকে হচ্ছে ইসলামিস্ট বলবে, কেউ আবার টেররিস্ট বলবে, বাট এর মানে এই না যে সকল ট্যাগের ওজন সেম। ক্ষমতা যেই ট্যাগটা দিবে ওই ট্যাগটাই আসল, ঠিক আছে? ক্ষমতারও আমাদের রিলেটিভ ব্যাপার, অ্যাবসলিউট ক্ষমতার কিছু নেই। বস্তির এখন আপনি বস্তির মাস্তানের ক্ষমতা দেখায় বলবেন ও তো ক্ষমতা না, এটা হবে না। তো এই জায়গাতে এসে আমরা হয়তো দেখতে পারি অনেকেই গ্র্যাজুয়েট করবে তাদের ফ্যাসিবাদের দোষর ট্যাগ থেকে, আবার অনেকেই পারবে না। মোস্তফা সরোয়ার ফারুকী হয়তো মাফ পেয়ে যাবে, আসিফ নজরুল মাফ পেয়ে যাবে, এবং আমি মনে করি যে আসলে এই পর্যায়ে এসে আমাদের শাহবাগের পরিধিটা একটু ছোট করা দরকার, কৌশলগত কারণেও এবং নৈতিক জায়গা থেকেও। এটাতে একটু পরে আসছে যদি টাইম পারমিট করে। কিন্তু এর আগে একটা জিনিস বলি, একই সাথে অনেকেই ফ্যাসিবাদের দোষর বা অন্যান্য অ্যাসোসিয়েটেড ট্যাগ আছে সেটা থেকে বের হতে পারবে না। দেখেন, মোস্তফা সরোয়ার ফারুকীকে নিতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু এখন আমি যদি আচ্ছা মুফতি ফয়জুল্লাহর কথা বাদ দিবেন, আহমেদ শফির কথা বলি, তাহলে তুমি কি বলবে আমি জানি না। আমরা তাকে কি ফ্যাসিবাদের দোষর হিসেবে চিন্তা করব কিনা সেটা জানি না। তো এখানে ক্ষমতা নির্ধারণ করবে। আমার একটা আশঙ্কার জায়গা হচ্ছে এই যে পোস্ট আইডিওলজি, আমরা অনেক ক্রিটিক্যাল থিওরি প্রতি আসক্ত, তারপরও আমরা কেন বুঝতে পারি না যে পোস্ট আইডিওলজির একটা আইডিওলজি আছে। এই যে পোস্ট শাহবাগ, এটা কি? এটা কি শাপলাপন্থী না শাহবাগপন্থী? বলে না যে নির্দলীয় তো বুঝলাম, কোন পন্থী নির্দলীয়? বিএনপি পন্থী না আওয়ামী লীগ পন্থী নির্দলীয়? তো এই বিষয়টা যদি আমরা সলভ না করি, আজ পর্যন্ত কিন্তু শিবির বা এই যে শাপলার যে সকল বর্গ আছে তারা কিন্তু এখন পর্যন্ত শাহবাগের ব্যাপারে কঠোর হচ্ছে না। বাট শাহবাগ এখন কিন্তু শাহবাগ তার অফেন্সিভ চালিয়ে যাচ্ছে 71 থেকে শুরু করে নানান প্রসঙ্গে, এবং তারা কেউ দায় দিচ্ছে না। বাট ওই যে নেসেসিটির কারণে একটা বিষয় এসেছে। এখন সভ্যতাগত রূপান্তরের বিষয়টা মাহফুজ বলেছে যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এখানে সরোয়ার তুষার ভাইয়ের কথাটা এটা আছে, দেখেন রাজনীতি করতে হলে একটা অপর লাগবে। You can only know who you are when you know who you are not. আদার ছাড়া সেলফ হয় না। সোশ্যালাইজেশনের একদম বেসিক থিওরি, ঠিক আছে? আপনি কে এটা তখন আপনি জানতে পারবেন যে আচ্ছা ঠিক আছে, এটা এই যে এখানে দিলে এটা আমার হাত, এখান থেকে আমি শুরু হচ্ছে, এই পাশে দিলে আবার আমার ওখানে লাগতেছে না, তো ওটা আমি না। অপরকে না চিনলে আপনি কখনো নিজেকে তৈরি করতে পারবেন না। এখন মাহফুজ একটা চমৎকার কথা বলতে পাই, মাহফুজ একটা পলিটিশিয়ান বা সে যে তার প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিস এগুলো আমি ভক্ত না, কিন্তু তার যে থিওরি ফিলোসফি এটার সাথে আমার একটা দুইটা মত পার্থক্য ছাড়া বেসিক কোনো মত পার্থক্য নাই। এইটা খুব ইম্পর্টেন্ট। ও বলেছে আমাদের শত্রুকে বা আদারকে, শত্রু আর আদার সেম না, আচ্ছা সরি, তো আদার বলি আমরা, আদারকে এক্সটার্নালাইজ করতে হবে, এটাকে বাংলাদেশের বাইরে নিয়ে ফেলতে হবে। এই কাজটার জন্য কৌশলগত কারণে আমাদের সাবেক শাহবাগীদের সাহায্য দরকার। এই বিপ্লবে শাপলা এবং শাহবাগ দুজনেই ভূমিকা রেখেছে, তবে কোনো প্রপার রিকনসিলিয়েশন প্রক্রিয়া যাওয়া ছাড়া। সাবেক শাহবাগী বা আমি যাদেরকে বলি যে এটা প্রিডোমিনেন্টলি শহুরে মধ্যবিত্ত, তারা ন্যারেটিভ দিয়ে সহায়তা করেছে, এবং যে শাপলা তারা গ্রাউন্ড যে ফোর্স দরকার রক্ত দিয়ে তারা বিপ্লবকে এগিয়ে নিয়েছে। এখন আমাদের বিপ্লবকে টিকে রাখার জন্য দেখেন এখানে একবার পাওয়ার ব্যাপারে আছে। শাহবাগীরা বা সাবেক শাহবাগী যাই বলি না কেন,
তাদের হয়তো আমেরিকা কানাডার ভিসা পাসপোর্ট এগুলো সহজ ব্যাপার, বাট কমি মাদ্রাসার একটা ছেলে বা শিবিরের একটা গড়পড়তা ছেলে তার জন্য হয়তো এগুলো একটু ডিফিকাল্ট। যদি আজকে একটা নিও কলোনিয়াল যে সিস্টেম, যেটা ইন্ডিয়া আবার যদি এখন হাসিনার মতন কোনো কিছু চলে আসে, তো দায়টা কিন্তু তাদের অনেক বেশি স্বাধীনতাটাকে রক্ষা করা। কিছু কম্প্রোমাইজ করে হলো, ঠিক আছে বাবা তুই এখনো আমাকে না হোক অন্তত আমার নেতাদের ফাঁসি দিতে চাস বা তাকে রাখতে চাস, বাট ফাইন, ঠিক আছে, তারপরও তোর সাথে আমি একসাথে কাজ করি, কারণ এই মুহূর্তে আমার হাসিনা টাইপ কিছু চলে আসলে খুব বিপদ হবে। এখন এই সভ্যতাগত রূপান্তরের জায়গায় আমরা একমত হব কিনা, এই জিনিসটাতে যদি সাবেক শাহবাগী বলেন বা শাহবাগী বলেন তারা যদি এক হয়, তাহলে আমার মনে হয় যে আমাকে মিনিমাম মানে লাইক এর চেয়ে নিচে নামার মনে হয় না সম্ভব। একটা বেয়ার মিনিমাম একটা কনসেনসাসে পৌঁছাতে পারবো। আচ্ছা ঠিক আছে, অতীতে যা হতো সেটার দায় যদি নাও নেয়, অন্তত এইটা বলো যে 5ই আগস্টের পর যখন বাংলাদেশের হিন্দু খাত্রে মেহে এই ধরনের আলতু ফালতু লেভেলের ইয়ে সরা, দিল্লির একটা নর্মাল জাস্ট একটা দিল্লির দাঙ্গায় যে মাইনরিটি পারসিকিউশন হয়, 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে তার 100 ভাগের 1 ভাগ হয় না। তো ওই সময় যদি সাবেক শাহবাগ হচ্ছে আবার সাম্প্রদায়িকতা রূপে সেম বাংলাদেশে হিন্দুজ করা শুরু করে, ইনস্টেড অফ অ্যাডভান্সিং ইউর ন্যাশনাল ইন্টারেস্ট, ইনস্টেড অফ স্পিকিং আউট এগেইনস্ট হিন্দুত্ব, তাহলে একটু বিপদ, একটু না আসলে অনেক ভালো বিপদ। আমরা সভ্যতাগত রূপান্তরের জায়গায় যেতে পারবো না। এবং এখানে আমাদের কিছু দায়িত্ব আছে, এডুকেট করা মিডল ক্লাসকে। সবকিছু তো ফ্লুইড, আপনি দেশের ভিতরে ইসলামিক সেকুলারিস্ট অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে, শাপলা শাহবাগ অনেক কিছু করতে পারবেন। ইন্ডিয়ান আর্মির চোখে কিন্তু ইউনুসও ইসলামিস্ট। আপনি নর্থ এন্ডে যায় যতই ক্লিভেজ দেখান না কেন, আপনি ইসলামিস্ট, এটা মাথায় রাখবেন ইন্ডিয়ার চোখে। এই সভ্যতাগত রূপান্তরের জায়গাটা এটা মাহফুজ বলেছে, আমরা যদি এটা করতে পারি তাহলে একটা মিনিমাম বেয়ার মিনিমাম, মানে এর চেয়ে নিচে যাওয়া সম্ভবই না, আমরা একটা রিকনসিলিয়েশন করতে পারবো। আর বাইনারি ভাঙার বিষয়টাও এরকম যে বাইনারি ভাঙতে আমাদের নতুন সাবজেক্টিভিটি তৈরি করতে হবে। ঠিক আছে, আমরা শাপলা শাহবাগ এটা ভেঙে ফেললাম, বিষয়টা এইভাবে হয় না। এটা এইভাবে হয় যে আমরা এখন তাহলে নতুন কিভাবে চিন্তা করব, আমাদেরকে কনসিয়াসলি ডিসাইড করতে হবে আমরা এই ইসলামিস্ট সেকুলারিস্ট বিভাজনটা রাখবো কিনা। যতদিন পর্যন্ত আমরা কাউকে ইসলামিস্ট বলবো ততদিন পর্যন্ত কেউ আমাকে শাহবাগী বলবে, এবং আমরা কাকে ইসলামিস্ট সেকুলারিস্ট বলি। আচ্ছা, ওই যে আপনার আয়মান সাদিক তো মসজিদে যে বিয়ে করেছে, ও কেন ইসলামিস্ট না বলেন? এই যে হাসিনা থেকে শুরু এনি আপনার বাংলাদেশের যে এক্সিকিউটিভ চিফ আছে তাদের বিয়েতে ডেস্কে তাদের অফিসে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকে, তারা কেন ইসলামিস্ট না? আপনি এমন কোন শাহবাগীর বাসায় যাবেন পাবেন যার ইমিডিয়েট ফ্যামিলির মধ্যে বাবা হোক, মা হোক, দাদি হোক, নানি হোক, মামা চাচা হোক হিজাব পরে না, নিকাব পরে না, এরকম আছে? একজনও পাবেন না, আমি এটা কনফার্ম। তাহলে তারা কেন ইসলামিক ব্যাকগ্রাউন্ডের না? এন্ড উল্টা দিকও সত্য, এই যে ইসলামিক সেকুলারিস্ট এই বাইনারি ভাঙাটা আমাদেরকে নতুন সাবজেক্টিভিটি ফরমেশনের মাধ্যমে নিতে হবে, এবং আমাদের ডিসাইড করতে হবে যে আমরা এখানে এটা ইয়ে করবো কিনা। এখন নতুন ধরনের সাবজেক্টিভিটি মানে নতুন ধরনের রাজনীতি, নতুন ধরনের অপরাধ কখনো বাদ দেওয়া পসিবল না, তাহলে আমরা রাজনীতি থাকবে না, ঠিক আছে? কিন্তু আমরা এই নতুন ধরনের কিভাবে হচ্ছে আমরা নতুন অপরাধ তৈরি করবো, যেটা পাহাড় যাদের সাথে আমাদের অ্যাক্রমণিটা অনেক কম হবে, ব্যাকলিস্ট গৃহযুদ্ধের মতন পরিস্থিতি হবে না। শাপলা শাহবাগের সবচেয়ে বড় সমস্যাটা কিন্তু এটা না যে এটা বিশ্বাস, এটা অনেক কিছু, এটা সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এটা হয় উইদিন এ পলিটি, নট বিটুইন পলিটিক্স। তো এই জায়গা থেকে আমি জাস্ট একটা জিনিস শেষ করি, খুবই টেনশন যে কথাগুলো যেগুলো বলা সেগুলো বলে ফেলেছি, খানিকটা অগোছালো মনে হতে পারে কারণ এখানে কোনো কংক্রিট কনক্লুশন নাই, বিকজ 5ই আগস্টের পর থেকে বা 36শে জুলাইয়ের পর থেকে আমাদের অনেকেরই রাজনীতি এখনো ফিক্সড না, আমরা ফ্লুইড আছি, আমরা চিন্তা করছি। শরৎ তুষার ভাই বা ভয়েস অফ শাহবাগের আকাশ পোদ্দার বসুও
তার অ্যাকচুয়াল মতাদর্শ কি, তার পলিটিক্স কি, পলিসি কি, আমার মনে হয় না সে বলতে পারবে। বা শিবিরও এখন আসলে কি করতে চায়, সে পোস্ট ইসলামিস্ট না ইসলামিস্ট, সে কাউকে শহীদ বলবে কি বলবে না, এগুলো নিয়ে তার এখনো কনফিউজ আছে। ঠিক আছে, তো এই জন্য আমি এখনো কোনো কংক্রিট কোনো এক্সাম্পল দিয়ে দিতে চাচ্ছি না, জাস্ট এটা দিয়ে শেষ করি। সরল হোসেন ভাই বলছেন যে উনি বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে ছিলেন, এই সময় উনি শাহবাগে গিয়েছেন, অনেক কিছুই বোঝেন নাই, এবং আমি ওনার সাথে একই। এবং আমি ওনাকে, আমি মাস করে দেওয়ার কেউ না, বাট মানে আমি এই জিনিসটা ওনার এটা ভুলে যেতে এবং ওনার যে রিয়েলাইজেশন বর্তমানে আছে সেটার সাথে ওনার সাথে হাত মিলে কাজ করতে আমি সম্পূর্ণভাবে তৈরি। আমি শুধু এটুকু বলবো, মোহাম্মদ কামারুজ্জামান 1971 সালে ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্র ছিল, ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার, ইন্টার সেকেন্ড ইয়ার, আমরা তাকে ফাঁসি দিয়েছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।